আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠের এই তপ্ত বিকেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন লাইভ ক্লাস সেশনে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে বিভিন্ন লেখচিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর ক্লাস শুরু করার আগে আমি জেনে নিতে চাচ্ছি যে আমার কথা বা শব্দ বা ছবি স্পষ্ট শোনা বা বোঝা যাচ্ছে কিনা আমাকে যদি কেউ বলে তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে আমি ক্লাসের শুরু করে দিই। প্রথমে আমরা আলোচনা করব বয়েলের সূত্রের যে বিভিন্ন লেখচিত্র সেগুলো নিয়ে। তাহলে বয়েলের সূত্রের যে গাণিতিক ফর্ম যেটা সেটা হচ্ছে v সমানুপাতিক 1/p। তাহলে এটার যে লেখচিত্রগুলো আছে আমরা যদি এগুলো গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে দেখা যাবে এগুলো এরকম হবে যে y অক্ষ বরাবর যদি আমরা v দেই এবং x অক্ষ বরাবর যদি চাপ দেই, সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই ব্যস্তানুপাতিক গ্রাফের নেচারটা হচ্ছে এটি কখনোই x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে না। ছেদ বিন্দু ছেদ করতে গেলে এগুলোর মান অসীম হতে হবে। তাহলে এটা গ্রাফটা হবে এটাকে আমরা বলে থাকি আয়তাকার অধিবৃত্তাকার। তাহলে এটাকে যদি আমরা এরপরে এইভাবে দেখাতে চাই, আমরা যদি y অক্ষ বরাবর চাপ নিই এবং x অক্ষ বরাবর আয়তন নিই তাহলে আমরা একই রকমের গ্রাফ পাবো। এখন যদি আমরা y অক্ষ বরাবর v নেই এবং x অক্ষ বরাবর p নেই, 1/p নেই, তাহলে এই লেখচিত্রটি হবে একটি মূল বিন্দুগামী সরলরেখার মতো। সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে 1/p। তাহলে গ্রাফটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। আরেকটি গ্রাফ আমরা দেখাতে পারি, সেটি হচ্ছে যদি আমরা y অক্ষ বরাবর pv মানে চাপ এবং আয়তনের গুণফল নেই, এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে pv সমান হচ্ছে এনি কনস্ট্যান্ট ধ্রুবক। তার মানে আয়তন এবং চাপের গুণফল সবসময় একটি ধ্রুবক সংখ্যা হবে। তাহলে এই গ্রাফটি হবে, এখানে আমরা চাপ বা আয়তন যে কোনো একটিকে নিতে পারি x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর যদি চাপ এবং আয়তনের গুণফল আমরা নিই তাহলে সেটি হবে একটি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন আমরা যদি এই অক্ষগুলোকে পরিবর্তন করে দিই, আমরা যদি এভাবে করি যে এখানে আমরা চাপ বা আয়তন নেই আর এখানে যদি চাপ এবং আয়তনের গুণফল নেই, তাহলে লেখচিত্রটি হবে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে সরলরেখার ঢাল কি হবে, এক্ষেত্রে সরলরেখার ঢাল হবে সেই ধ্রুবক সংখ্যার সমান। আর এই ক্ষেত্রে এই যে সরলরেখা, এই সরলরেখার ঢালের মান কত হবে? এই ক্ষেত্রে এই সরলরেখার ঢালের মান হবে 0। তাহলে এখানে y অক্ষের কোনো পরিবর্তন হচ্ছে না, y অক্ষের মান একই রয়েছে, x অক্ষের মানের পরিবর্তন হচ্ছে। আর এই ক্ষেত্রে এই সরলরেখার ঢালের মান হবে অসীম। এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি চার্লসের সূত্রে। সেই চার্লসের সূত্রটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা তাহলে এরপরে আমরা যদি চার্লসের সূত্রের মধ্যে যাই, চার্লসের সূত্রটি হচ্ছে
আয়তন হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, সেটাকে আমরা সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। সেই গ্রাফগুলি আমরা যদি দেখাতে চাই তাহলে এরকম হবে, আমরা যদি y অক্ষ বরাবর আয়তন দিই এবং x অক্ষ বরাবর যদি তাপমাত্রা সেটা যদি পরম তাপমাত্রা হয় মানে কেলভিন এককে হয়, তাহলে সেই গ্রাফটি হবে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি যে v বস্তু হচ্ছে kT। এখন এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে কোনো লেখচিত্র অঙ্কন করার সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে, সেটি কি সরলরেখা হবে নাকি বক্ররেখা হবে, সেগুলোকে মূলবিন্দুগামী হবে নাকি অন্য কোনো অক্ষকে ছেদ করবে, সেটা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে আমরা যে কোনো সমীকরণের মধ্যে x এর মান 0 বসিয়ে দেখব। যদি এমন হয় x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটি মূলবিন্দুতে ছেদ করবে। আর আমরা জানি যে এই লেখচিত্রটাকে আমরা চাইলে y mx, তার মানে যেটাকে আমরা বলতে পারি মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ, সেটার সঙ্গে যদি তুলনা করতে পারি তুলনা, তাহলে গ্রাফটি হবে দেখতে এরকম। এই ক্ষেত্রে মনে রাখতে হবে তাপমাত্রাটি কেলভিন স্কেলে। আর যদি এমন হয় তাহলে এখান থেকে আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি যে v/t সমান হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের এরকম আসবে যে আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত, এটা যদি আমরা y অক্ষে দেই এবং x অক্ষে তাপমাত্রা বা আয়তন যে কোনো একটি রাশিকে আমরা দেই, তাহলে এই লেখচিত্রটি হবে আগের মতোই, সেই x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবং এটা যদি আমরা অর্ডার করে দিই যে আমরা x অক্ষ বরাবর যদি তাপমাত্রা বা আয়তন যে কোনো একটিকে নেই এবং y অক্ষ বরাবর আয়তন এবং তাপমাত্রার অনুপাত দিই, তাহলে এটি হবে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন আরেকটি কথা হচ্ছে, এখানে এটি কিন্তু পরম তাপমাত্রা, কারণ আমরা যে পরম শূন্য তাপমাত্রা বলি, যেটাকে আমরা 0 কেলভিন বলে থাকি, সেটা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তৃতীয়ভাবে শূন্য হয়, সেটাকে আমরা বলে থাকবো পরম শূন্য তাপমাত্রা। সেই ক্ষেত্রে কেলভিনের জন্য এটি ঠিক আছে। কিন্তু এখন যদি আমাদের এরকম বলে দেওয়া থাকে যে x অক্ষ বরাবর আমরা নিচ্ছি ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রার এককটাকে আমরা প্রকাশ করছি এবং y অক্ষ বরাবর যদি আমরা আয়তন নেই, তখন কিন্তু আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কিন্তু শূন্য হবে না। আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তৃতীয়ভাবে শূন্য হতে পারে। ওই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে এরকম, এটিও সরলরেখার সমীকরণ হবে, কিন্তু এটি y mx c ওই ফরম্যাটের হবে। এই মানটি এই জায়গাটুকুর মান হবে আমাদের v0, মানে এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, এই তাপমাত্রাটি হবে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে এই শেপটা কিরকম হয়। তাহলে এখন আমরা এর পরবর্তীতে যে চাপের সূত্র রয়েছে, চাপের সূত্রের সবকিছুই একই রকম, আমরা শুধুমাত্র আয়তনের জায়গায় সেগুলোকে আমরা চাপ করে দেব, তাহলে আমাদের সূত্রগুলো সব একই রকম আসবে। আমরা যদি যেটাকে আমরা গেইলসের সূত্র বলে থাকি, সেটি হচ্ছে চাপের সূত্র, সেটি হচ্ছে P সমানুপাতিক T, তার মানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে আমাদের গেইলসের সূত্র। তাহলে এখন আমরা যদি আগের মতোই এখানে লিখি, কি বুঝতে হবে kT এবং এটি হবে P/T সমান হবে ধ্রুবক সংখ্যার সমান। তাহলে এই বরাবর y অক্ষ বরাবর যদি আমরা চাপ অক্ষ হিসেবে ধরে নিই, তাহলে এটি হবে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং চাপ এবং আয়তনের যে অনুপাত, এটি লেখচিত্রটি হবে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। বা এখানে আমরা তাপমাত্রা বা আয়তন এই চাপ থেকে যদি y অক্ষে স্থানান্তরিত করে নিই এবং x অক্ষ বরাবর যদি চাপ এবং তাপমাত্রা অনুপাত নিই, তাহলে এটি হবে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবং এই ক্ষেত্রে আমরা আগের মতোই যে তাপমাত্রার এককটাকে আমরা যদি কেলভিন না ধরে ডিগ্রি সেলসিয়াসে ধরি, তখন আমাদের লেখচিত্রটি এই রকম চাপ এবং তাপমাত্রার গ্রাফটি হবে সরলরেখা সমীকরণের মতো। তাহলে এটি আমরা এভাবে জানলাম। তাহলে আমরা সূত্রগুলো আসলে শিখে নিলাম যে আমরা এই সূত্রগুলো থেকে কি কি লেখচিত্রের ধরনটি কিরকম হবে
সেগুলো আমরা এখন জেনে নিলাম। তাহলে এরপরে আমরা দেখে নিতে চাচ্ছি একটি গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রা এবং চাপের কি সম্পর্ক হয়। তাহলে সেটিকে আমরা যদি লিখি এইভাবে যে গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রা ও চাপের সম্পর্ক আর একটি কথা বলে নিতে চাচ্ছি, এই অধ্যায়টি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রতি বছরই অন্ততপক্ষে একটি এমসিকিউ প্রশ্ন লেখচিত্র সম্পর্কিত এই অধ্যায় থেকে ধরে নেওয়া যায় প্রতি বছরই মোরলে এসে থাকে। তাহলে এটাকে আমাদের গুরুত্ব সহকারে শিখতে হবে এবং অনেক সময় দেখা যায় এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও লেখচিত্রগুলো এসে থাকে পরীক্ষায়। তাহলে আমরা জানি যে একটি গ্যাসের ঘনত্ব হচ্ছে তার চাপের সমানুপাতিক এবং তাপমাত্রা ব্যস্তানুপাতিক। কারণ এগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে গ্রাফটি কিরকম হবে, আমাদের ঘনত্ব আর এই এক্স অক্ষ বরাবর যদি আমরা চাপ নিই তাহলে আমাদের এই গ্রাফটি হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবং আরেকটি কাজ আমরা করতে পারি, আমরা যদি ঘনত্ব এবং চাপের অনুপাতকে যদি y অক্ষ বরাবর নেই এবং x অক্ষ বরাবর চাপ বা ঘনত্ব যাই ধরি না কেন, এই লেখচিত্রটি হবে আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এগুলো আমরা চাইলে PV = NRT সমীকরণ থেকে খুব সহজেই এই সম্পর্কগুলো বের করতে পারি। এখন তাপমাত্রার সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক গ্রাফ বলতে আমরা বুঝবো x অক্ষ বরাবর যদি আমরা তাপমাত্রা নেই এবং y অক্ষ বরাবর যদি ঘনত্ব ধরি তাহলে এই গ্রাফটি হবে একটি আয়তাকার অধিবৃত্তাকার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফের মতো। তাহলে এটি গেল। এখন এই ক্ষেত্রে আমরা আবার আগের কথা দেখাতে পারি যে ঘনত্ব এবং তাপমাত্রার গুণফল হবে একটি ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা এই ক্ষেত্রে এই গ্রাফটাকে যদি এইভাবে দেখাই যে ঘনত্ব এবং তাপমাত্রার গুণফল আর x অক্ষ বরাবর আমরা ঘনত্ব বা তাপমাত্রা যাই নেই না কেন এই লেখচিত্রটি হবে সেই x অক্ষের সমান্তরাল সরলরেখার মতো। এখান থেকে আমরা আরেকটি লেখচিত্র আঁকতে পারি, সেটি হচ্ছে আমরা x অক্ষ বরাবর যদি তাপমাত্রা না নিয়ে যদি 1/T নেই এবং y অক্ষ বরাবর যদি ঘনত্ব নেই তাহলে দেখা যাচ্ছে এই সমীকরণটি y = mx বা y সমানুপাতিক x এই সমীকরণের মতো হয়ে যায়, যেটি হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের অনুরূপ। তাহলে এই গ্রাফটি আমরা এভাবে পেতে পারি। তাহলে আমাদের ঘনত্বের সাথে তাপমাত্রা এবং চাপের সম্পর্কগুলো আমরা লেখচিত্রের আকারে প্রকাশ করে দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টপিক যেটি রয়েছে সেটি হচ্ছে আদর্শ একটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের বিভিন্ন সমীকরণ। আমরা জানি যে স্বীকার্যের সমীকরণ যেটি হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে আমরা এটা জানি যে চাপ এবং আয়তনের গুণফল এটি হচ্ছে 1/3 mc²। এখানে কার কি পরিচয়? এই হচ্ছে একটি গ্যাসের যে পাত্র, সেই পাত্রের উপর প্রযুক্ত মোট চাপ এবং আয়তন হচ্ছে একটি গ্যাস যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের আয়তন। m হচ্ছে একটি গ্যাসের অণুর ভর এবং n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা এবং c² বার এটি হচ্ছে একটি গ্যাসের গড় বর্গবেগ। তাহলে এটিকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? যদি সিম্পলিফাই আমরা করি তাহলে এগুলো ফরম্যাট আমরা এইভাবে দাঁড় করাতে পারি, যা আমরা যেভাবে লিখি যে PV সমান হচ্ছে, আমরা এটাকে যদি আণবিক ভর আকারে লিখতে চাই, দেখো এখানে m n এর জায়গায় আমরা লিখতে পারি একটি গ্যাসের অণুর ভর হচ্ছে n, তাহলে n সংখ্যক অণুর ভর যেটাকে আমরা আণবিক ভর আকারে লিখি সেটিকে আমরা এভাবে লিখতে পারি যে mc² বার। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি PV = 2/3 × ½ mc² বার। তার মানে এই ½ mc² হচ্ছে একটি গ্যাস অণুর গতিশক্তি। তাহলে সেটিকে যদি আমরা T দিয়ে প্রকাশ করে নেই তাহলে P
PV সমান হবে 2/3 ইনটু PK। তার মানে বলা যেতে পারে যে একটি গ্যাসের ভৌতিক স্বীকার্য অনুযায়ী চাপ এবং আয়তনের গুণফল এটি হচ্ছে তার গতিশক্তির 2/3। এখন এই ক্ষেত্রে যদি কোনো বিভব শক্তি কাজ না করে তাহলে কিন্তু আমরা বলতেই পারি চাপ এবং আয়তনের গুণফল কি হবে, ধ্রুবক সংখ্যা। এখন আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে দেখাতে পারি, বা আমরা যদি এটাকে এরকম কিছু করতে পারি যে চাপ আয়তনের গুণফলের নিচে যদি আমরা গতিশক্তিটা নিয়ে আসি, তার মানে এরকম বলা যেতে পারে চাপ এবং আয়তনের গুণফল ডিভাইড হচ্ছে গতিশক্তি। তার মানে দেখা যাবে এখানে এটা নিচে যদি গতিশক্তি নিয়ে আসা হয় তাহলে কিন্তু এটা ধ্রুবক সংখ্যা। তার মানে বলা যেতে পারে চাপ এবং আয়তনের গুণফল এটির যে একক সেটি গতিশক্তির এককের অনুরূপ এবং মাত্রাটাও গতিশক্তির মাত্রার অনুরূপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি চাপ আয়তন বা গতিশক্তি যাই নিই না কেন, এই গ্রাফটিও কিন্তু সবসময় দেখা যাবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এটিও হবে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন আমরা তিনটা চলক কখনো নিতে পারি না, আমরা চাপ এবং আয়তন নিয়ে কাজ করবো। চাপ এবং আয়তন পরিবর্তন হলেই গতিশক্তি পরিবর্তন হবে। তাহলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে এটা আমরা জেনে গেলাম। তাহলে এরপরে আমরা এখান থেকে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে আমরা বলে থাকি, একটি গ্যাসের বর্গবেগের গড়কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা যেই রাশিটি বা সংখ্যাটি পেয়ে থাকি সেটিকে আমরা বলে থাকি যে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এক্ষেত্রে আমরা এগুলো কতগুলো সমীকরণ আমাদের জানা রয়েছে, আমরা এগুলো যদি দেখেছি এভাবে দেখাতে চাই যে CRMS, এটাকে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি বা স্পিড, সেটি হচ্ছে স্কয়ার রুট অফ 3p/ρ। এবং আরেকটি সমীকরণ হচ্ছে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ সমান হচ্ছে স্কয়ার রুট অফ 3RT/m। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে চাপের বর্গমূলের সমানুপাতিক যদি আমরা ঘনত্বটাকে ধ্রুবক ধরে নিই, এবং চাপটাকে যদি ধ্রুবক ধরে নিই তাহলে আমরা বলতে পারবো যে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এই ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটিকে আমরা যদি রেখাচিত্র আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে দেখব, এখানে যদি আমরা বর্গমূল গড় বর্গবেগকে y অক্ষ বরাবর নিই এবং x অক্ষ বরাবর যদি আমরা গ্যাসের চাপ ধরে নিই, এক্ষেত্রে আমরা ধরে নেব যে গ্যাসের ঘনত্ব হচ্ছে ধ্রুবক। তাহলে এই গ্রাফটি হবে, এটিকে আমরা খেয়াল করতে হবে এটার সঙ্গে চাপের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, আর বর্গমূলের সমানুপাতিক যদি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটি প্যারাবোলা সমীকরণ হবে। এখন প্যারাবোলাটি কিরকম হবে, এটি কি y² সমান 4x হবে নাকি x² সমান 4ay হবে, সেটাকে আমরা যদি লিখি এইভাবে খেয়াল করো, CRMS সমানুপাতিক হচ্ছে √p। তার মানে এটাকে যদি আমরা দুই পক্ষকে বর্গ করি তাহলে বর্গ সংখ্যাটি কি আসবে, CRMS স্কয়ার সমানুপাতিক p। তাহলে আমরা এটাকে এই সমীকরণের মধ্যে লিখতে পারি যে y² সমানুপাতিক x বা y² = 4ax। যদি যে প্যারাবোলা যে পরাবৃত্ত সেই পরাবৃত্ত সমীকরণ অনুযায়ী গ্রাফটি হবে দেখতে এই রকম। এখন আমরা যদি এখানে এই গ্রাফটিকে এইভাবে এক্সপ্লেইন করতে চাই যে CRMS যদি হয় y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর যদি স্কয়ার রুট অফ p এটি হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে এটি কিন্তু ডাইরেক্টলি রিলেটেড উইথ স্কয়ার রুট অফ p, যেটি হবে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের মধ্যে। এই দুই ক্ষেত্রে আমরা ঘনত্বটাকে ধ্রুবক ধরে নিয়েছি। এখন যদি গ্যাসের চাপটাকে ধ্রুবক ধরে ঘনত্বের সাথে বর্গমূল গড় বর্গবেগের সম্পর্ক আমরা দেখাতে চাই তাহলে আমাদের গ্রাফটি দেখতে কিরকম হবে। এখানে একটি ব্যাপার হচ্ছে, এখানে যদি আমরা ধরে নিই গ্যাসের চাপ হচ্ছে এই ক্ষেত্রে ধ্রুবক
আর এক্স অক্ষ বরাবর হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক হোক বা যে কোনো ব্যস্তানুপাতিক হোক, এই গ্রাফগুলো দেখতে আসলে আমাদের এই যে এরকম অধিবৃত্তাকার গ্রাফ হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই একটা ইম্পর্টেন্ট। এখন এই গ্রাফটাকে যদি এইভাবে দিয়ে দেয়, তাহলে ধরো যে সি আর এম এস হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/√ρ। এই গ্রাফটি দেখতে কিরকম হবে? তাহলে আমরা আবার আগের সমীকরণটিকে আবার যদি লিখি, তাহলে দেখা যাবে সি আর এম এস সমানুপাতিক 1/√ρ। আমরা যদি দুই পক্ষকে বর্গ করলে আমাদের কি আসবে? সি আর এম এস স্কয়ার সমানুপাতিক 1/ρ। তাহলে এখন আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এই গ্রাফটির জন্য আমরা এই সম্পর্কটা আমরা দেখো এটাকে এইভাবে যদি দেখাই যে সি আর এম এস এই ক্ষেত্রে হচ্ছে 1/ρ, তাহলে কিন্তু এটির সাথে এটির সম্পর্ক দেখা যায় যে আগের মতোই y স্কয়ার সমানুপাতিক x। এই গ্রাফটি দেখতে কিন্তু এইরকম পরাবৃত্তাকার হবে। আর এটি হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি y সমানুপাতিক x, তার মানে এটি হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা এখানে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রার সাথে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের কি সম্পর্কটা আমরা দেখাতে পারি। কারণ এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফগুলোকে দেখাই, এখান থেকে আমরা দেখতে পাবো যে সি আর এম এস এবং এই বরাবর যদি আমরা তাপমাত্রা এই গরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, আবার আগের সেই সমীকরণ দিয়ে আসবে সি আর এম এস সমানুপাতিক স্কয়ার রুট অফ টি। এটাকে বর্গ করলে আমরা কি পাবো? যেটা আমরা এখানে রুট টি দেয়া নেই, বর্গ করলে আমরা কি পাবো? তাহলে সি আর এম এস স্কয়ার সমানুপাতিক টি, যেটি হচ্ছে y স্কয়ার সমানুপাতিক x, বা আমরা যেটাকে y স্কয়ার 4x করি। তাহলে গ্রাফটি আমরা দেখতে আবার সে আগের মতো প্যারাবোলার মতো সমীকরণটি হবে। গেল, এটি গেল। এখন আমরা যদি এখানে এটাকে চেঞ্জ করে, এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম গ্যাসের ভর এবং একই রকম গ্যাস, মানে গ্যাসের আণবিক ভরটাকে আমরা যদি স্থির ধরে নিই, তাহলে আমরা এটা পাবো। তাহলে এরপর আমরা যদি এই সমীকরণে নিয়ে যাই যে y অক্ষ বরাবর হচ্ছে সি আর এম এস এবং x অক্ষ বরাবর হচ্ছে স্কয়ার রুট অফ টি, তাহলে কিন্তু আমরা এই সমীকরণে আমাদের যথেষ্ট আমাদের জন্য এটাকে বর্ণনা করতে dy সমানুপাতিক x বা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের মতো হবে। এবং এটাকে যদি আরো জটিল করার আমরা চেষ্টা করি, তাহলে এইভাবে লিখতে পারবো যে সি আর এম এস ডিভাইড স্কয়ার রুট অফ টি। এখানে আমরা স্কয়ার রুট অফ টি দিই বা টি যাই ব্যবহার করি না কেন, এই ক্ষেত্রে এই গ্রাফটি হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। আমরা যদি এই অংশটাকে নিচে নিয়ে আসি, তাহলে ধ্রুবক সংখ্যা হবে। এইভাবে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার একটি সমীকরণ। তাহলে আমরা এই সমীকরণগুলো জেনে গেলাম। এখান থেকে আরো অনেক সমীকরণ আমরা দেখাতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি গ্যাসের গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ, এটার যে সমীকরণগুলো সেটা আমরা এখন এখানে দেখার চেষ্টা করব। যে গ্যাসের গড় মুক্ত পথ, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি। এটা অনেকগুলো সমীকরণ রয়েছে। আমরা যদি গসিয়াসের সমীকরণটাই লিখি, সেটাকে লিখতে হবে 1/π/b²n। এই ক্ষেত্রে বলা যাচ্ছে b হচ্ছে একটি অণুর ব্যাস এবং n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। এইগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই যে অণুর ব্যাস, আমরা যদি d x অক্ষ বরাবর অণুর ব্যাসগুলোকে দিই এবং y অক্ষ বরাবর যদি আমরা গড় মুক্ত পথ দিই, তাহলে এটি হবে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক,
তাহলে এই গ্রাফটি দেখতে হবে এরকম একটি অধিবৃত্তাকার ফরম্যাট। এখন আমরা জানি যে একটি গ্যাসের গড় মুক্ত পথ হচ্ছে তার ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এগুলোকে যদি আমরা গ্রাফ আকারে লিখতে চাই, আমাদের y অক্ষ বরাবর যদি ঘনত্ব হয় এবং x অক্ষ বরাবর যদি ঘনত্ব হয় এবং y অক্ষ বরাবর যদি গড় মুক্ত পথ, এখানে c দিয়ে আমরা গসিয়াস এর সমীকরণ হিসেবে বুঝিয়েছি, আমরা c নাও লিখতে পারি। এই গ্রাফটি দেখতে হবে আমাদের সেই আয়তাকার অধিবৃত্তাকার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এগুলো কখনোই কোনো অক্ষকে ছেদ করবে না। এবং এই ক্ষেত্রে তাপমাত্রার সাথে যদি আমরা গড় মুক্ত পথের গ্রাফ দেখাতে চাই, এই গ্রাফটি হবে সেই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের রূপ বা গ্রাফ দেখতে এরকমই হবে। তাহলে আমরা চাইলে আরো জটিল অনেক গ্রাফ সমীকরণ থেকে আমরা করতে পারি। আমরা যদি গড় মুক্ত পথ আর তাপমাত্রার অনুপাত নেই, এখানে তাপমাত্রা নেই বা গড় মুক্ত পথ যায়নি না কেন, এটি হবে আমাদের y x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারবো গড় মুক্ত পথ এবং ঘনত্বের গুণফল যদি y অক্ষ বরাবর হয় এবং x অক্ষ বরাবর ঘনত্ব নেই, এটিও আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে। আমি আগেই বলেছি যে এই ক্ষেত্রে আমাদের যে তোমার এই ঢাল, এই সরলরেখাগুলোর ঢাল কিন্তু হবে শূন্য। ঢাল সমান আমরা জানি রাইজ ডিভাইড রান, এখানে রাইজ হয়নি, শুধু রান হয়েছে, ডানে হয়ে গিয়েছে। y অক্ষ বরাবর যদি খাড়া হয় তাহলে ঢাল খাড়া হওয়ার সেগুলোকে আমরা অসীম বলে থাকি। এগুলো পরীক্ষাতে অনেক সময় আসতে পারে। তাহলে এইগুলো গেল আমাদের মোটামুটি এই আমরা গড় মুক্ত পথ পর্যন্ত চলে আসলাম। তাহলে এখন আমরা এই অধ্যায়ের লেখচিত্র অনেকগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, যেটাকে কৃষিরাম হিসেবে আমরা উল্লেখ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা এটাকে গ্রাফিক্যালি দেখাতে পারি যে সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে বা অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা বা চাপ এবং আয়তনের সম্পর্কগুলো কিরকম হয়ে থাকে, সেগুলো অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। যে অনেক সময় অসম্পৃক্ত বাষ্পচাপ তোমার বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে আমরা এই ক্ষেত্রে এভাবে যদি আমরা লিখতে চাই, গ্রাফ আকারে যদি আমরা দেখাই, সেটি হচ্ছে একটি গ্যাসের এই বরাবর আমরা চাপ লিখলাম এবং এই বরাবর নিলাম x অক্ষ বরাবর নিলাম আয়তন। এখন যদি এমন হয়, এই বয়েলের সূত্র কিন্তু আমাদের বলছে চাপ এবং আয়তন সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এরকম গ্রাফ, তাহলে অসম্পৃক্ত জলীয় বাষ্প হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মেনে চলে না। সেক্ষেত্রে আমরা বলতে পারবো চাপ এবং আয়তনের অনুপাত সেই যে যেটা বয়েলের সূত্র মেনে চলছে না। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত জলীয় বাষ্পের ক্ষেত্রে, আর এই অংশটুকু হচ্ছে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েলের সূত্র মেনে চলে বা গ্যাসের সূত্রগুলো মেনে চলে, সেটা বললে আমাদের জন্য সহজ হবে। তো এটা ছিল চাপ এবং আয়তনের ক্ষেত্রে সম্পর্ক। একইভাবে এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম তাপমাত্রা স্থির ছিল, যেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এবং পরবর্তীতে আমরা যদি চার্লসের সূত্রের সাহায্যে এটাকে দেখাতে চাই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে চাপের সূত্র। চার্লসের সূত্র নয়, চাপের সূত্র যদি নিই, চাপের সূত্র হচ্ছে চাপ এবং তাপমাত্রা হচ্ছে পরস্পর সমানুপাতিক, পরম তাপমাত্রা। এই ক্ষেত্রে আমরা গ্যাসের আয়তনটাকে স্থির ধরে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু এটা হলো মূলবিন্দুগামী সরলরেখা। এই ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এই সরলরেখা না হয়, এগুলো একটি বক্ররেখার মতো হয়। এরপরে অংশগুলো অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এটি সরলরেখা হয়ে যায়। তাহলে এটা অসম্পৃক্ত হলে, সম্পৃক্ত হলে কিন্তু এভাবে উঠে যেত। এই অংশটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত জলীয় বাষ্পের অংশ এবং এটি হচ্ছে, এই অংশটি হচ্ছে আমাদের সম্পৃক্ত বাষ্প। তাহলে আমরা চাইলে যে কোনো সমীকরণকে লেখচিত্র আকারে প্রকাশ করতে পারি। শুধু আমাদের লেখচিত্রের
বিভিন্ন সমীকরণ সম্পর্কে ধারণা থাকতে হবে যে এটি কি বক্ররেখা হবে নাকি সরলরেখা হবে, এটি কি বৃত্তের সমীকরণ হবে নাকি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, নাকি যে কোনো অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে, নাকি এটি অধিবৃত্তাকার হবে। এখন খেয়াল রাখতে হবে যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কই হচ্ছে এটি একটি অধিবৃত্তাকার সমীকরণের অনুরূপ লেখচিত্র হবে, এবং এই ক্ষেত্রে এটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোনো দিকেই কখনো ছেদ করবে না। কিন্তু যদি সমানুপাতিক হয় এক্ষেত্রে আমরা বলতে পারি সেটি সরলরেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। সরলরেখা হলে আমরা সেটি y = mx এর মতো করবো, এবং বক্ররেখা হলে সেগুলোকে আমরা পরাবৃত্তের সমীকরণ হয় এটিকে y² = 4ax অথবা এটিকে x² = 4ay এরকম আমরা ধরে নিতে পারি। তাহলে এগুলি আসলে মুখস্থ করার কিছুই, আমরা যদি হায়ার ম্যাথের বিভিন্ন টপিক সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকে তাহলে আমরা আশা করতে পারি এই সমীকরণগুলোকে আমরা খুব সহজেই এই সম্পর্কিত যে লেখচিত্র এগুলো আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। তাহলে এই জন্য খেয়াল করতে হবে। আর আরেকটি কথা, একটি অধ্যায় পড়লে এই অধ্যায়ের প্রত্যেকটি সমীকরণ আমাদের মুখস্থ থাকতে হবে এবং আমাদের আত্মস্থ করতে হবে। এগুলো বারবার আমরা চর্চা করব খাতায় লিখে। আর আমরা যে সমীকরণটি জানি অবশ্যই তাহলে আমরা এই সমীকরণের বিভিন্ন চলকের মধ্যে সম্পর্ক আমরা দেখাতে পারবো, সরাসরি সম্পর্ক যেগুলো। এই জন্য সমীকরণ মুখস্থ থাকাটা খুবই জরুরি। আমি আগেই বললাম যে এক্ষেত্রে এগুলো এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে, অবশ্যই আসে। একটি প্রশ্ন এই অধ্যায়টি এমসিকিউ এর জন্য, লেখচিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং 10টা অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষাতে প্রশ্ন আসে এমসিকিউ 25টি। আমরা যদি ভাগও দিই, সুষম বণ্টন করতে চাই, দুইটি অন্ততপক্ষে 2টি এমসিকিউ প্রতি অধ্যায় থেকে অবশ্যই আসবে। এখন যেহেতু 10ম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখানে 2টি, এখানে মিনিমাম 3টি এমসিকিউ অবশ্যই থাকে। তাহলে আমাদের সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। 3টি এমসিকিউ এর নাম্বার কিন্তু সৃজনশীলের গ এর অনুরূপ। এই জন্য আমরা পরীক্ষাতে অন্যের আশায় বসে না থেকে যে আমরা দেখাদেখি করে এমসিকিউ উত্তরগুলো দাগাবো, তাহলে আমাদের এই ধারণা ভুল হবে। কারণ ভর্তি পরীক্ষাতে এরপরে সবই হচ্ছে অ্যাডমিশন টেস্ট। পাবলিক বিশ্ববিদ্যালয়, একমাত্র বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ ফরম্যাটের প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা তখন কিন্তু দেখা দেওয়ার সুযোগ পাবো না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই এমসিকিউগুলো লেখচিত্র আকারে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই খুব অল্প সময়ে উত্তর করতে পারি। তাহলে আশা করি তোমরা এগুলো মাথায় রাখবে। তাহলে আজকের মতো এখানেই আজকের সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনে কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে তোমার সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইকে